জুলাই সনদ ধারণ করে বিএনপি, বাস্তবায়ন আদেশকে প্রতারণার দলিল আখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীর। বিশেষ কমিটি করার প্রস্তাব, গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান বিরোধীদের। সরগরম স্থানীয় সরকার নির্বাচনের মাঠ, ভোটের উপযোগী ৪,৫০০ প্রতিষ্ঠান। প্রতীকের সিদ্ধান্ত সংসদে, ইসির প্রস্তুতি, নির্দলীয় ভোটে কমবে সহিংসতা মত বিশ্লেষকের। একটা করে বেডে ৫টা করে বাচ্চা। ওদেরকে আইসিইউ লিখে দেন, ওনারা আইসিইউ লিখে দেয়নি। একদম খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছে থাকতেও পারে নাও থাকতে। দ্রুত ছড়াচ্ছে হাম, বাড়ছে আতঙ্ক। গেল ২ মাসে রাজশাহী মেডিকেলে ৩২ শিশুর মৃত্যু। ৬০ মাসে ৬ বয়সী আইসিইউতে শয্যা সংকট, ধারণ ক্ষমতার ৫ গুণ বেশি ভর্তি। জ্বালানি আমদানির বাড়তি খরচে রিজার্ভে ধাক্কা, এক মাসে কমল $১.৫ বিলিয়ন। আইএমএফ সহ দাতাদের কাছে $২০০ কোটি চায় বাংলাদেশ, ফরওয়ার্ড মার্কেটে যাওয়ার পরামর্শ। এবং শর্ত ছাড়াই ২-৩ সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ বন্ধে প্রস্তুত। যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প, সমাপ্তি চায় তেহরানও। মন্তব্য আরাকচির, হামলা পাল্টা হামলা অব্যাহত। সকালের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। সংবিধান সংস্কার ইস্যুতে উত্তপ্ত সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, জুলাই সনদের প্রতিটি বাক্য ধারণ করে বিএনপি, তবে নোট অফ ডিসেন্ট ছাড়া অন্তর্বর্তী সরকারের সনদ বাস্তবায়ন আদেশ প্রতারণার দলিল। সংবিধান ৭১-এর পরাজয়ের দলিল কিনা এমন প্রশ্ন তুলে সরকার দলীয় এমপি আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তনের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। সূচনা বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। পরে সংবিধান সংস্কার পরিষদ আদেশের ওপর শুরু হয় ২ ঘন্টার আলোচনা। সূচনা বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। চূড়ান্ত করেছেন সংবিধান ৭১-এর পরাজয়ের দলিল কিনা এমন প্রশ্ন তুলে সরকার দলীয় এমপি আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? সংবিধানে আস্থা রেখেই জুলাই স্পিরিট ধারণের পথ বের করতে হবে। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন, এটা আসলে হয় না। এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? ১১ দলীয় জোটের এমপি আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানের সরকার পতন সংবিধান মেনে হয়নি। হাসনাত আব্দুল্লাহ গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তনের দাবি জানান। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না, সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। ৬৮% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, পরে আইনের নানা ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের প্রতিটি বাক্য ধারণ করে বিএনপি। সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেন। এদিকে বিরোধী দল জুলাই সনদ ধারণ করে না বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। যে আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিও লিগ্যাল ল্যাঙ্গুয়েজ। সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। ডেপুটি স্পিকার পদটি তাদেরকে অফার করা হয়েছিল মাননীয় স্পিকার। ওনারা জুলাই সনদ ধারণ করেননি, ডেপুটি স্পিকার পদ ওনারা নেননি মাননীয় স্পিকার। এই অধ্যাদেশ ইট ইজ এ কালারেবল এক্সারসাইজ, কালারেবল লেজিসলেশন, যেটাকে আইনের ভাষায় বলা হয় দিস ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে যে পাওয়ার দেওয়া নাই সেই পাওয়ার এখানে এক্সারসাইজ করা হয়েছে। পরে আবারও আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ন্যায্যতার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সমাধান চান তারা। মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে সবাই গণভোটে হ্যাঁ বলুন, তাহলে আমরা দুষ্টা করলাম কোথায় আর আমাদের মধ্যে ভাগটা হলো কোথায়? আমরা তো এক হয়ে করেছি। সংবিধান বহির্ভূত অনেক কাজই তো হয়ে গেছে, সবাই মিলেই তো করলাম, তো সেই জায়গায় তো আমরা কোনো আপত্তি করলাম না।
পরে সংবিধান সংশোধনে প্রধানমন্ত্রীর পক্ষে বিশেষ কমিটি করার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটিতে বিরোধী দল, স্বতন্ত্র এমপিও বিশেষজ্ঞরা থাকতে পারেন বলে জানান সালাউদ্দিন আহমদ। আবারও আমাদের সকলের পক্ষ সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। সেখানে উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 11 দলীয় ঐক্যের কলেবর বাড়াতে আগ্রহী জামায়াত। এক্ষেত্রে সংস্কার ইস্যুতে কাছাকাছি থাকা পুরনো মিত্রদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথ থেকে সরকারকে চাপে রাখতে এই উদ্যোগ বলে জানান তারা। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রশ্নে কাছাকাছি থাকা দলগুলো বিভিন্ন দাবিতে রাজপথেও কাছাকাছি আসা শুরু করে জাতীয় নির্বাচনের আগে আগে। প্রথমে 5, তারপর 8, এরপর 12 দলের সমঝোতা ঐক্য তৈরি হয়। শেষমেশ এই ঐক্যের বাইরে চলে যায় একটি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে অংশ নেয় নিজেদের মতো করে। 77 আসন নিয়ে সংসদে গেলেও 11 দলের দাবি, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন প্রশ্নে বেগ পেতে হচ্ছে তাদের। তাই সংসদের বাইরে সোচ্চার থাকতে জোটের কলেবর বাড়াতে আগ্রহী ঐক্যের অন্যতম প্রধান অংশীদার বাংলাদেশ জামায়াত ইসলামী। ফেসিবাদী আমলে প্রশাসক ছিল। এক্ষেত্রে দলছুট হওয়া জোটসঙ্গীদের কাছে টানতে আগ্রহী দলটি। ইতোমধ্যে সৌজন্যমূলক কিছু উদ্যোগের কথা জানান জামায়াত নেতারা। এই জাতীয় নির্বাচন ত্রয়োদশ উপলক্ষে আমরা হয়তোবা অনেকটা সংঘবদ্ধ হয়েছিলাম, পরে কিছুটা বিচ্ছিতি ঘটল। এর অর্থ এটা নয় এই দলগুলির সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক একেবারে কাটছাট হয়ে গেছে। আমাদের যে ইফতার মাহফিল হলো সেখানে সরমনাইকে আমরা দাওয়াত দিয়েছি, জমিয়তে ওলামা ইসলামকে দিয়েছি। তা আমরা তো সরমনাইকে বাদ দিই নেই, জমিয়তকে বাদ দিই নেই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। সংস্কার যতদিন বাস্তবায়ন না হবে ততদিন কিন্তু আমাদের লড়াই সংসদের ভিতরেও থাকবে, আমরা রাজপথেও করব। এ লড়াই আমরা থামাবো না এবং আমরা আশা করি জুলাই সনদ বা সংস্কার বাস্তবায়নের জন্য আরও অনেক দলই আমাদের সাথে আসবে। তবে জোটের কলেবর বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত 11 দলের শীর্ষ নেতারা নির্ধারণ করবে বলে মন্তব্য জামায়াত নেতাদের। এমনি অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে আমরা বিরোধী দলের সাথে কাজ করতে চাই বা এই প্রক্রিয়ার সাথে আসতে চাই। এটা শীর্ষ নেতৃবৃন্দের পরামর্শের ভিত্তিতে এই ডিসিশনটা হবে। এটা এককভাবে হয়তো আমরা কোনো দল এই সিদ্ধান্ত নেব না। সামনে আমরা আশাবাদী হতে পারি, শুধু ইসলামপন্থী কেন, দেশটা তো সবার। গঠনমূলক রাজনীতি যারা করবে, দেশপ্রেম, ইসলাম এবং তার সাথে দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এদেশের পরিবর্তন আনতে চান, আমরা সবাইকে নিয়ে কাজ করার জন্য ভবিষ্যৎ। জুলাই প্রশ্নে সংসদের পাশাপাশি রাজপথেও বড় রাজনৈতিক মোর্চা গঠনের প্রক্রিয়া এটি বলে মন্তব্য জামায়াত নেতাদের। আপনি বলতে পারেন এটা রেওয়াজে আছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরে নির্বাচন উপযোগী হচ্ছে স্থানীয় সরকারের 4,653টি প্রতিষ্ঠান। দলীয় না নির্দলীয় প্রতীকে ভোট হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ। এরপরেই নির্বাচন আয়োজন করবে ইসি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোট নির্দলীয় হলে সরকারের জন্য চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। শপথ গ্রহণ করতেছি যে দায়িত্ব নেওয়ার পরপরই 2024 সালে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচিত সভা ভেঙে দেয় অন্তর্বর্তী সরকার। তবে ইউনিয়ন পরিষদ ভেঙে না দিলেও আত্মগোপনে চলে যান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চেয়ারম্যানরা। তাই নির্বাচিত নেতৃত্ব শূন্য রয়েছে বেশিরভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। ইসির তথ্য অনুযায়ী 4,581টি ইউনিয়ন পরিষদের মধ্যে এবছর নির্বাচন উপযোগী হবে 3,755টি। আগামী বছর হবে আরও 349। এছাড়া ভেঙে দেয়া 330টি পৌরসভা, 495টি উপজেলা, 12টি সিটি কর্পোরেশন ও 61টি জেলা পরিষদের নির্বাচন হতে পারে এখনই। নিরপেক্ষ করবেন, স্বচ্ছ করবেন। ইসি বলছে চলতি বছর ও আগামী বছরের মধ্যে হয়ে যাবে বেশিরভাগ নির্বাচন। আমরা কমিশন পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ততা বিবেচনা করে তারপরে আপনার সংশ্লিষ্ট আইন কানুনের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব। ইচ্ছা করলে আমরা অল্প সময়ের ভিতরেই সব নির্বাচন করতে পারব, সেই সক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাদ দিয়ে অধ্যাদেশ জারি করেছিল ডক্টর ইউনূস সরকার। ক্ষমতাসীন দল বলছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে। তবে সহিংসতা কমাতে নির্দলীয় প্রতীকে ভোটের পক্ষে বিশ্লেষকদের অনেকে। দলীয় প্রতীকে হলে হবে কি, তাদের যে
গ্রুপিং, এই গ্রুপিংটা মাথাচাড়া দিয়ে উঠবে এবং দলের ভিতরে বিশেষ করে বড় রাজনৈতিক দলের ভিতরে সহিংসতা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দলের বাইরে যে কিন্তু এই সিগন্যাল পাচ্ছে না, সুতরাং সে আবার ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবে, তখন দেখা যাচ্ছে তাদের নিজস্ব লাইনের কর্মী সমর্থকের মধ্যে আবার এক ধরনের সহিংসতা, দ্বন্দ্ব, কনফ্লিক্ট হতে পারে। দলীয় প্রতীকের বাইরে নির্বাচন হয় তাহলে সবাই কিন্তু এই আপনার এই যে ফ্যামিলি কার্ড যারা যোগ্য তাদেরকে দেওয়ার ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে অনেকটাই এটা বেটার হবে। নির্দলীয় হলে যারা স্থানীয় সরকার থেকে সেবাটা নেয় তাদের মধ্যে একটা ইকুয়াল অ্যাক্সেস থাকে আর কি। সেবার মান অবশ্যই রক্ষা করা সম্ভব নির্দলীয়ভাবে, সেখানে সরকারের সদিচ্ছা থাকলেই হয়। দলীয় প্রতীকে ভোট না হলে যোগ্য প্রার্থীরা জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবেন না বলেও মনে করেন বিশ্লেষকরা। যোগ্য প্রার্থীরা, অভিজ্ঞ প্রার্থীরা নির্বাচিত হতে পারবে। কাউসারা চৌধুরী গুমু, সময় সংবাদ, ঢাকা। দেশে দ্রুত ছড়াচ্ছে হাম, বাড়ছে আতঙ্ক। গেল 2 মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে 32 শিশু। এদের মধ্যে 60% 6 মাস বয়সী শিশু। কর্তৃপক্ষ বলছে আইসিইউতে শয্যা, জনবল সংকট এবং অতিরিক্ত রোগীর চাপে প্রত্যাশা মাফিক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে শিশু ওয়ার্ড ধারণ ক্ষমতার 5 গুণ বেশি রোগী ভর্তি থাকায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। আব্দুল সালামের ছবিতে মতিউর রানার প্রতিবেদন। ওয়ার্ডে রোগী ও স্বজনদের চাপে পা ফেলার জায়গা নেই। শয্যা সংকটে বেশিরভাগ রোগী মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শিশুরোগ বিভাগে 3টি ওয়ার্ড, সরকার অনুমোদিত বেড 200, রোগী ভর্তি থাকছে প্রায় 5 গুণ অর্থাৎ 1000। অতিরিক্ত রোগীর চাপে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে তারা। হাসপাতাল সূত্রে গত 7 মাসে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হামসহ বিভিন্ন রোগে 28,500 শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মারা গেছে 2255 জন। মার্চ মাসেই মারা গেছে 306 শিশু। গড় হিসেবে প্রতিদিন 10 জন শিশু মারা গেছে। মৃত্যুহার 7.93%। যারা নিওনেট তাদের ডেথ রেট কিন্তু অনেক হাই, আর অন্য বড় বাচ্চা যেগুলো যাদের বয়স 29 দিন থেকে 12 বছর তাদের ডেথ রেট ওই আমাদের 1%-এর নিচেই বেশিরভাগ থাকে। গত 2 মাসে এই হাসপাতালে হামে শিশু ভর্তি হয়েছে অন্তত 300। শতকরা 60% 6 মাস বয়সী শিশু। হামের উপসর্গে 29 আর পজিটিভ হয়ে মারা গেছে 3 জন। স্বজনরা বলছেন রোগীর চাপ আর অব্যবস্থাপনার কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা। একটা করে বেডে 5টা করে বাচ্চা, 4টা করে বাচ্চা, বসতে দিচ্ছে না, জায়গা নাই। তারপর ছেলে একদম খারাপ হয়ে গেছে। ডাক্তার বলেছে থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরে আমার তো অবস্থা খারাপ, তারপরে আমার ভাইরা আমাদেরকে এই যে আইসিইউতে নিয়ে গেছে। আইসিইউতে ভর্তি হতে না পেরে হাসপাতালে চিকিৎসাধীন শিশু মারা যাওয়ার তালিকাও দীর্ঘ হচ্ছে। চলতি মার্চেই অন্তত 50 শিশু আইসিইউতে ভর্তির সুযোগ না পেয়ে মারা গেছে। আমরা 1 ঘন্টা ধরে ওদেরকে হ্যাঙ্গাচ্ছি যে ভাই আমাদেরকে আইসিইউ লিখে দেন, ওনারা আইসিইউ লিখে দেয়নি। হার্ট অ্যাটাক করার পর 4-5 মিনিট পর বাচ্চা মারা গেছে। এত রোগী আপনার আইসিইউতে, মারাত্মক অবস্থা। আজকে সকালবেলা একজন দৌড়ে এসে হাত আকুতি মিনতি করছে, আমার বাচ্চার জন্য একটা আইসিইউ দাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সীমিত জনবল, আইসিইউ শয্যা ও যন্ত্রপাতি সংকট, অতিরিক্ত চাপ শিশু মারা যাওয়ার অন্যতম কারণ। এই পেশেন্টগুলো যখন আসে তখন অনেকেই কিন্তু খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আসে, তার কারণে অনেক সময় তাদের জন্য প্রয়োজনীয় যে সাপোর্ট, যে আইসিইউ সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট আমরা অনেক সময় দিতে পারি না। তারপরে আমাদের যে সীমিত জনবল, এই জনবল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হামের রোগীদের চিকিৎসায় একটি বিশেষায়িত ওয়ার্ড, 2টি ওয়ার্ডে কর্নার স্থাপন করেছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সারা দেশের মতো পাবনাতেও বেড়েছে হামের প্রাদুর্ভাব। বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন শিশু ও বয়স্ক সহ 26 জন রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে রয়েছেন সহকর্মী সবুজ মোল্লা, যুক্ত হব তার সাথে। সারা দেশের মতো পাবনা জেলাতেও বাড়তে শুরু করেছে যে হাম আক্রান্ত যে সকল রোগীরা রয়েছেন, আক্রান্ত হচ্ছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে। গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি যে এই হাসপাতালে মোট 26 জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে 21 জন শিশু রয়েছেন এবং বাকি যে 5 জন রয়েছেন তারা কিন্তু বয়স্ক রোগী। অর্থাৎ বলা যেতে পারে যে শুধুমাত্র যে শিশুরা এই হামে আক্রান্ত হচ্ছেন সেটি কিন্তু নয়, বয়স্ক রোগীরাও এই হামে আক্রান্ত হচ্ছেন। আসলে এখানে হাসপাতালে এসে আমাদেরকে অভিযোগ করেছে রোগীর স্বজনরা, বলছেন যে হাসপাতালে
দায়িত্বরত ডাক্তাররা কিন্তু রোগীদের পর্যাপ্ত সেবা দিচ্ছে না, অর্থাৎ এখানে কোনো প্রকারের প্রতিকার তারা পাচ্ছে না। যদিও দু একটি নার্স খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু তারা ইন্টার্ন চিকিৎসক বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর দায়িত্বরত যে সকল নার্স বা ডাক্তার রয়েছে তারা কিন্তু এই চিকিৎসা কিন্তু দিচ্ছে না। ডাক্তাররা বলছেন যে হাম যে কারোকে কিন্তু আক্রান্ত করতে পারে, বিশেষ করে যারা হামের টিকা নিয়েছেন তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকলেও বেশিরভাগ রোগী যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু টিকা নিয়েছিলেন না। জেলা সিভিল সার্জন জানিয়েছেন যে তাদের কাছে পর্যাপ্ত হামের টিকা রয়েছে। মূলত হামের এই প্রাদুর্ভাব অর্থাৎ এত বৃদ্ধি পাচ্ছে কি কারণে, এটা কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে। কারণ শনাক্ত করা হলে সেই অনুযায়ী ওষুধের নির্দেশনা দেওয়া হবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা। আরো বলছেন যে এই রোগের প্রাথমিক লক্ষণ দেখা গেলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। হামের মতন আরেকটি রোগ রয়েছে, সেটি হলো পক্স। হাম এবং পক্স দুটো কিন্তু আলাদা জিনিস, তাই ভুলভাল চিকিৎসা না নিয়ে গ্রামে যে সকল রোগীরা রয়েছেন তারা কিন্তু ভুলভাল চিকিৎসা নিতে গ্রামের ডাক্তাররা রয়েছেন তাদের কাছে শরণাপন্ন হন, কিন্তু সেটা না হয়ে সরাসরি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা চাটমোহর, ভাঙ্গুড়া, পাবনা জেলার যে কোনো উপজেলা বা ওয়ার্ড ভিত্তিক সরকার যেসব সেবা দেওয়া প্রতিষ্ঠান রয়েছে সেখানে যাওয়ার কথা বলা হয়েছে। চিকিৎসকরা আরো জানিয়েছেন এখানে প্রাথমিকভাবে লক্ষণ দেখা গেলে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি ভালো মানে পর্যাপ্ত পরিমাণের খাবারের কিন্তু প্রয়োজন রয়েছে। আসলে হাম একটি বায়ুবাহিত রোগ বলে চিকিৎসকরা জানিয়েছেন। এটি বাতাসের মাধ্যমে যে কাউকে আক্রান্ত করতে পারে, অর্থাৎ সবাইকে সচেতন থাকার কথা বলা হয়েছে। আর ডাক্তাররা আরো বলছেন যে এই রোগে আক্রান্ত হলে ওষুধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে কাজ করে খাবার, অর্থাৎ খাবারটার কথা বলছেন যে আসলে বেশি বেশি করে ডাবের পানি পান করতে হবে, ভিটামিন এ জাতীয় খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, এ সকল পরামর্শ কিন্তু ডাক্তার যারা রয়েছেন তারা দিচ্ছেন। এদিকে হাসপাতালগুলোতে ঘুরে আমরা দেখেছি যে হাসপাতালটিতে আসলে 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল, এর মধ্যে শিশু ওয়ার্ডে আসলে বেড রয়েছেন 38টি, তবে 38টি বেডের তুলনায় 3 থেকে 4 গুণ রোগী ভর্তি রয়েছেন। সে কারণে আমরা হাসপাতাল ঘুরে দেখেছি যে বেড না পেয়ে, বিছানা না পেয়ে মেঝেতে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে শিশুদেরকে। এছাড়া রাতের প্রথম অংশ যেমনটি গরম পড়ছে, রাতের শেষের অংশ কিন্তু শীতের মধ্য দিয়ে পার করতে হচ্ছে। এই কারণে কিন্তু শিশুরা আরো ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম পাবনা জেনারেল হাসপাতালে। সকালের সময় আরো থাকছে। মধ্যরাতে পুরান ঢাকার বংশালে বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে জানা যায়নি কারণ আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকার ক্ষোভ। জ্বালানির দ্বিগুণ ব্যয় মেটাতে গিয়ে আবারও পুড়ছে রিজার্ভের খাতা। 1 মাসে কমেছে প্রায় $1.5 বিলিয়ন। এই অবস্থায় বর্ধিত জ্বালানি ক্রয়ের খরচ সামলাতে আইএমএফ সহদাতা সংস্থা থেকে $200 কোটি প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের। যুদ্ধ দীর্ঘায়িত হলে রিজার্ভ আরও কমতে পারে শঙ্কা জানিয়ে জ্বালানি নিশ্চয়তার ফরওয়ার্ড মার্কেট মুখী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। কোত্থেকে এত মোটরসাইকেল আসে আর এত গাড়িতে তেল নেয়, এটা আমরা সঠিক বুঝতে পারতেছি। খন্দকার সুমনের প্রশ্ন, যেখানে আগে ডিপোতে রাত 9টার পরও তেল থেকে যেত, সেখানে এত তেল নেয়ার গাড়ি এলো কোথা থেকে? প্রত্যেকটা গাড়ির টাঙ্কিতে তেল আছে, তেল থাকা অবস্থায় তারা তেল নিতেছে। 500 টাকা তেল নিয়েছিলাম ওই দিন, মেবি 7 দিন হয়। গত 9 ডিসেম্বর প্রতি মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট MMBTUর এলএনজি আনতে ব্যয় হয়েছিল $10.37, সেখানে বর্তমানে দাম $19.77 মার্কিন ডলার। এ দামে 2টো কার্গো আসছে এপ্রিলে। বাংলাদেশি মুদ্রায় 2 কার্গোর দাম পড়বে 1,666 কোটি 79 লাখ টাকা। সব মিলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর দেশের সংকট কাটাতে জ্বালানি ব্যয় মেটাতে কমছে রিজার্ভ। যুদ্ধ দীর্ঘায়িত হলে ডলারের মজুদ আরও কমতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকদের। ফলে জ্বালানি উৎসে ঝুঁকতে হবে ফরওয়ার্ড মার্কেটে, অর্থাৎ যেখানে ক্রেতা ও বিক্রেতা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে পূর্ব নির্ধারিত মূল্যে পণ্য লেনদেনের চুক্তি করে। সরকার বাধ্য হয়ে কিন্তু স্পট মার্কেট থেকে এলএনজি, সারের কাঁচামাল সহ আরও অন্যান্য কিন্তু যে খনিজ বা জ্বালানি সেগুলো কিন্তু আমদানি করতে বাধ্য হচ্ছে। এখানে কিন্তু খরচটা যথার্থভাবে বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বর্ধিত জরুরি জ্বালানি ক্রয়ের ফলে বৈদেশিক লেনদেনের চাপ সামলাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সহ বহুপাক্ষিক অংশীদারদের কাছ থেকে অতিরিক্ত $200 কোটি পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বড় ভরসা প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংক একটা কুইক পর্যালোচনা করে দেখেছে যে এই ইম্প্যাক্টটা আমাদের রেমিটেন্স ফ্লো এর উপর কীরকম আসতে পারে। তো সেইরকম একটা ধারণা থেকে হচ্ছে আগামী 1 বছরে আমরা হয়তো বা এই রেমিটেন্সের উপর তেমন প্রভাব আমরা
নেগেটিভ প্রভাবটা আমরা পাবো না। তবে সংকট উত্তরণে বৈদেশিক শ্রমবাজারে প্রবাসীদের কাজের নিরাপত্তা নিয়েও ভাবতে হবে সরকারকে, এমন পরামর্শ বিশ্লেষকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার বংশালে আগুনে পুড়ল একটি বহুতল ভবন। মধ্যরাতে বংশালের কেপি ঘোষ স্ট্রিটের বহুতল ভবনটিতে আগুন লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। ঘড়ির কাঁটায় মঙ্গলবার রাত 2:45 পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা বংশালের কেপি ঘোষ স্ট্রিটের একটি বহুতল ভবনে হঠাৎ ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এতে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বিভিন্ন ভবনের বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘক্ষণ ধোঁয়া বের হওয়ার পর হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। হঠাৎ করে একটা আওয়াজ আসছে। আওয়াজ আসার পরে ওই এখানে তো যে দোকানটা ছিল এর মধ্যে আপনাকে অটো পার্সেল সাইনিং বিভিন্ন রকম কেমিক্যালের ছিল। বাইরে হওয়ার পর দিকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। যখন আমি কাছে আসলাম ভিতর থেকে বাস হলো, বাস হয়ে সাটাকেটা পড়ে গেল। যতটুকু জানতে পারলাম এখানে আপনার শর্ট সার্কিট থেকে আপনার আগুনের সূত্রপাতটা হয়। আর এখানে কয়েকটা পলিশ টলিশ ছিল, তো এগুলাতে আপনার এটা সাথে সাথে এফেক্ট করে ফেলছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। প্রায় 2 ঘন্টার চেষ্টায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। রাস্তাটা সরু, পাশাপাশি এখানে ওয়াটার সোর্সের বড় অভাব এবং ক্রাউডেড প্লেস, সবগুলো ওভারকাম করে ইনশাল্লাহ আমরা আগুনটা সম্পূর্ণ নির্বাপন করে ফেলি। এখানে ভবনটা ছিল 4 তলা, উপরে টিনশেড ছিল 2 তলা এবং 3 তলা। এখানে হেলমেট এবং বিভিন্ন রেইনকোট ও অন্যান্য মালামাল ছিল। নিচতলা একটা ছোট্ট একটা রুমে আগুন ছিল। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আবাসিক এলাকা থেকে গোডাউন সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। আসামি খুঁজতে গিয়ে কাউকে না পেয়ে ঘর থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল লুটের অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। আসামি খুঁজতে বাড়িতে যায় পুলিশ। কেউ না থাকায় ঘরের তালা ভেঙে করে তছনছ। বাড়ির লোকজন ফিরলে দেখেন লুট হয়েছে নগদ অর্থ ও সম্পদ। তাহলে আমার মোবাইল ছিল, জিনিসপাতি ছিল, এগুলো পাবনার ঈশ্বরদী পৌরসভার নূরমহল্লা বস্তিপাড়া এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম 24 মার্চ সপরিবারে গ্রামের বাড়ি নাটোরের লালপুর বেড়াতে যান। অভিযোগ উঠেছে 25 মার্চ দুপুরে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামানের নির্দেশে তাকে খুঁজতে বস্তিপাড়ার বাড়িতে যায় পুলিশের একটি দল। তালা ভেঙে ঘরে ঢুকে কাউকে না পেয়ে তছনছ করার পর স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন পুলিশ নিয়ে যায়, এমন লিখিত অভিযোগ করেন আসাদুলের স্ত্রী লিপি বেগম। আমার তোষকের নিচে টাকা ছিল, এখানে আমার মেয়ের দুল ছিল, আমার গুছানো ধরেন জিনিসপাতি সব ছিল, সব এলোমেলো করেছে। 2টা মোবাইল ছিল, টাকা ছিল, দুল ছিল, আমি কিচ্ছু পাই নাই। শুধু লিপি বেগমের নয়, ওসি মমিনুজ্জামানের বিরুদ্ধে আরও নানা অভিযোগ এলাকাবাসীর। তিনি টাকা ছাড়া কিছুই বোঝেন না। মামলা করতে গেলে আগে টাকা 10,000 টাকা দাও, তারপরে মামলা। অবৈধ টাকা নিয়ে অবৈধ কার্যক্রম করে বেড়াচ্ছে। গরিব মানুষ গেলে সে ওখানে মামলাও নেয় না, ওই দেখা যাচ্ছে যে টাকা না হলে সে মামলা নেয় না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। অভিযোগ পেয়েছি, এটা আমার কাছে আসছে, আমি বিষয়টি যাচাই করার জন্য আমি এটা এডিশনাল এসপি ঈশ্বরদী সার্কেল তাকে এটা এই কাগজটা পাঠিয়েছি। তদন্ত সে ওটাকে জাস্টিফাই করে আমাকে রিপোর্ট করলো, তারপর আমরা ওই অনুসারে ব্যবস্থা নেব। 2011 সালের 1 জুলাই পুলিশের উপপরিদর্শক পদে যোগদান করেন মমিনুজ্জামান। বিগত দিনগুলোতে ঈশ্বরদীর সাধারণ মানুষজনের ছিল রক্ষকের প্রধান আশ্রয়স্থল ঈশ্বরদী থানার ওসি। কিন্তু বিপত্তি বাধে 2025 সালের ডিসেম্বর মাসের 8 তারিখ থেকে, অর্থাৎ ওসি মমিনুজ্জামানের যোগদানের পর থেকেই সাধারণ মানুষ নানা রকম হয়রানির শিকার হন। তাই দ্রুত এই ওসিকে অপসারণ করে নতুন সৎ ও যোগ্য ব্যক্তিকে যোগদান করাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। সকালের সময় আরও থাকছে। নীলফামারীতে ক্লিনিকের বিল দিতে না পারায় অবরুদ্ধ দম্পতি। পরিশোধ করতে নবজাতককে বিক্রির চাপ। খবর পেয়ে প্রশাসনের অভিযান, 1.5 লাখ টাকা জরিমানা। রাজশাহীতে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে না পারায়
ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন মূল হোতারা। তাই সুযোগ পেলে পুনরায় জড়িয়ে পড়ছেন একই অপরাধমূলক নানা কর্মকাণ্ডে। অপরাধ প্রবণতা কমিয়ে আনতে এবং অপরাধীদের শনাক্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন যৌথ উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় 226টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। পর্যায়ক্রমে চীনের তৈরি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হবে, যা শনাক্ত করবে অপরাধীর চেহারা এবং যানবাহনের নম্বর। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় গত বছরের 30 নভেম্বর রাত 3টা 26 মিনিটে প্রাচীর টপকে রাজপাড়া থানাধীন একটি বেসরকারি কোম্পানির অফিসে ঢুকে ডাকাত দলের সদস্যরা 3টা 33 মিনিটে ঘুমন্ত অবস্থায় থাকা নিরাপত্তা প্রহরীর হাত পা বেঁধে ছিনিয়ে নেয় প্রায় 3 লাখ টাকা। রাতে বাসাবাড়ি ও দোকানে মাঝে মধ্যেই ঘটছে চুরির ঘটনা। দিনে দুপুরেও নগরীর বিভিন্ন জায়গায় মোবাইল, মেয়েদের পার্স, গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাচ্ছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। 4টা 50 মিনিটে এখানে তালা কেটে চুরি করে ব্যাটারি নিয়ে গাড়িতে নিয়ে গেছে। কোনো চোর ধরা পড়ে নাই, আর কোনো ক্ষতিপূরণও এখন পর্যন্ত পায় নাই। এই রোডে হয় ছিনতাই মোটর সাইকেলে, আপনি দুজন চালিয়ে যাচ্ছেন, একজন রেডি হয়ে থাকে, ঘপ করে লিয়েই নাই। টোটাল মহানগরটাকে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারলে আমাদের মনে হয় নিরাপত্তার চাদরটা আরও শক্তিশালী হতো। 2024 সালের 5 আগস্ট প্রায় 420টি সিসিটিভি ক্যামেরার অধিকাংশই ভেঙে ফেলা হয়। আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় সাইবার ক্রাইম ইউনিটের অধীনে থাকা সিসিটিভি ক্যামেরার পুরো কন্ট্রোল রুম। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন যৌথভাবে অপরাধীদের শনাক্ত ও অপরাধ প্রবণতা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে 226টি ক্যামেরা স্থাপন করেছে। এরপরের ধাপে আরও 155টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা জানায় পুলিশ। 126টি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। পাশাপাশি আমরা আরও 100টি ক্যামেরা ইনস্টলমেন্টের কাজ শুরু করে দিয়েছি এবং অল্প দিনের মধ্যে আরও 155টা ক্যামেরা এগুলো ইনস্টলমেন্টের যে প্রক্রিয়া এটাও শুরু হয়ে গিয়েছে। পুলিশ বলছে তৃতীয় ধাপে চায়নার তৈরি অত্যাধুনিক আরও 10টি সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে তাদের। সার্ভারে ডাটা সংরক্ষণের মাধ্যমে অপরাধীদের চেহারা ও গাড়ির নম্বর শনাক্ত করতে সক্ষম সেই ক্যামেরাগুলো। রাজশাহী আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত এবং জোরদার করার জন্য এই সিসিটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। নগরীর বিভিন্ন পয়েন্টে স্থাপন করা এক একটি সিসিটিভি ক্যামেরার দাম 13,000 টাকা। কেবল আনুষঙ্গিক যন্ত্রপাতি সহ 226টি ক্যামেরা স্থাপন করতে খরচ হচ্ছে প্রায় 35 লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নীলফামারীতে ক্লিনিকের খরচ দিতে না পারায় নবজাতককে বিক্রির অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। 30,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আকারও হয়েছে দাম। তবে কর্তৃপক্ষের অভিযোগ অস্বীকার করলেও ক্লিনিকে প্রমাণ মেলে বিভিন্ন অনিয়মের। নীলফামারী থেকে সাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ক্লিনিকের বাইরে স্থানীয়দের হট্টগোল, ভেতরে অবরুদ্ধ অসহায় দম্পতি। ক্লিনিকের ব্যয় মেটাতে না পারায় বন্ধ করে দেয়া হয় সদ্য ভূমিষ্ঠ শিশুর চিকিৎসা। চেষ্টা করা হয় নবজাতককে বিক্রি করার, এমন অভিযোগ নীলফামারীর ডোমারে মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ গোমনাতি এলাকার দিনমজুর রাকিবুল হাসানের স্ত্রী হাবিবা সুলতানা 27 মার্চ রাতে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন ক্লিনিকে। 29 তারিখ রিলিজ নেয়ার সময় বিল পরিশোধ করতে না পারায় তাদের আটকে রাখা হয় এবং বাচ্চা বিক্রির জন্য চাপ দেয়া হয় বলে অভিযোগ করেন এই দম্পতি। ডাক্তার ফারজানা আফরিন সুমি, উনি ওনার কাছে যখন যায় হচ্ছে আপনার পেশেন্টের হাজবেন্ড যখন যাওয়ার পর উনি বলছিল যে বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন, আর হচ্ছে 10,000, আর আপনাকে কোনো বিল দিতে হবে না, আর আপনাকে আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি, চলে যান আপনি। ওর ব্যবহার আসার খারাপ, রোগীর সঙ্গে ভালো ব্যবহার করে না। 2 দিন সবাই চাইছে, তার ডাক্তার নিয়ে বলে সাথে সাথে উঠে ঝ্যাঙ্গে বেরকে দিচ্ছে, দৌমাতে বেরকে দিয়ে কইছে যে বাচ্চা বিক্রি করে টাকা। পরে ক্লিনিকটিতে অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগ অস্বীকার করলেও সেখানে দেখা যায় বিভিন্ন অনিয়ম ও দায়িত্বে অবহেলার চিত্র। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে 1,50,000 টাকা জরিমানা করা হয়। আমার সাথে তো কোনো কথা হয় নাই, আমি আমার মতো রোগী দেখি, রোগীর সাথে কথা হয়, আমার মতো আমি চলে যাই। এখন কে এটা তো আমার সাথে তো বাচ্চা নিয়ে কোনো ডিল না, আমার সাথে সিজার হচ্ছে, সিজারের টাকা দিলে রোগী চলে যাবে, সবাই যেভাবে যায় সেভাবে যাবে। আমরা এসে দুপক্ষের কথা শুনে ব্যাপারটি সমাধান চেষ্টা করেছি
সেই সাথে হাসপাতালে কিছু অসঙ্গতি আমরা পেয়েছি। এখানে সেই অসঙ্গতিগুলোর প্রেক্ষিতে একটি আমরা প্রতিবেদন দিব। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হচ্ছে গিয়ে আমি দেখতে পেয়েছি এখানে হচ্ছে গিয়ে দায়িত্বহীনতা আছে, অবহেলা আছে, সব বিষয়ে আমি হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে 1.5 লক্ষ টাকা জরিমানা করেছি। তদন্তের পর এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সময় সংবাদ, নীলফামারী। সিরাজগঞ্জে চলন বিলিয়ে আবাদি জমি ধ্বংস করে পুকুর খনন করার অভিযোগ উঠেছে। পরিসংখ্যান বলছে চলতি বছর শুধুমাত্র তারাস অঞ্চলেই প্রায় 300 পুকুর খনন করা হয়েছে। ফসলি জমি নষ্ট করে পুকুর করায় কমেছে আবাদি জমির পরিমাণ, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদনে। তবে অপরিকল্পিতভাবে পুকুর খননের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। রিঙ্কু কুডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ধানের চেয়ে মাছ চাষে অধিক লাভ, তাই আবাদি জমিতে খনন করা হচ্ছে পুকুর। সিরাজগঞ্জের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত চলন বিল, এখানে একই জমিতে মৌসুম ভেদে ভুট্টা, ধান ও সরিষা চাষের আবাদ হয়। অভিযোগ উঠেছে বৃহৎ এ চলন বিল অঞ্চলের তারাস ও উল্লাপাড়া উপজেলায় প্রতিদিনই অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে পুকুর। ফসলি জমি নষ্ট করে পুকুর করায় কমছে আবাদি জমির পরিমাণ, ব্যাহত স্বাভাবিক পানির প্রবাহ, স্থায়ী জলবদ্ধতার সংকট তীব্র হচ্ছে। কৃষকরা জানান, জমির মালিকরা ইজারাদারদের কাছে ফসলি জমি পুকুর খননের জন্য বার্ষিক চুক্তিতে লিজ দিচ্ছেন। গত কয়েক বছরে শুধুমাত্র তারাস অঞ্চলেই 1,500-এর বেশি পুকুর খনন করা হয়েছে। পুকুর খননের কারণে আমাদের এলাকায় জলবদ্ধতা হয়ে থাকে, আবাদ করতে পারি না। এইসব জমিতে আমার 25-30 মণ করে ধান হতো, 5-7 মণ করে শস্য হতো। এই অবৈধভাবে পুকুর খননের জন্য আমার জমি সব জলাবদ্ধ হয়ে যাচ্ছে, জমি আর চাষ করার মতো মোটেই নাই। কৃষি বিভাগ বলছে, কৃষিক্ষেত্রে দিন দিন হুমকির মুখে পড়ছে শস্য ভাণ্ডার, উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। কৃষক যে ফসলটা যখন তুলবে তখনই বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে জলবদ্ধতার সৃষ্টি হয়ে যায় এবং ওই ফসলটা কৃষকরা ঘরে তুলতে পারে না। এর জন্য কৃষকের পাশাপাশি আমাদের পুরো দেশ এটা হচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে অপরিকল্পিতভাবে পুকুর খননের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা এই অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের নিয়মিত মামলা দায়ের হচ্ছে, এছাড়াও হচ্ছে যে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে, অর্থদণ্ড প্রদান করা হচ্ছে। স্থানীয় কৃষকদের তথ্য মতে চলতি বছর শুধুমাত্র তারাস অঞ্চলেই প্রায় 300 পুকুর খনন করা হয়েছে, যার প্রভাবে এই উপজেলায় জলবদ্ধ ভূমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1128 হেক্টর। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। কৃষি নির্ভর গাইবান্ধায় একসময় ধানের পর দ্বিতীয় প্রধান ফসল ছিল গম। নানা কারণে সেই গম চাষ কমে গেলেও এবার নতুন করে উদ্যোগ নিয়েছে জেলা কৃষি বিভাগ। চরাঞ্চলের বালুময় জমিকে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন উপজেলায় আবারও ব্যাপকভাবে জমিতে গম চাষ হয়েছে। ভালো ফলন ও দাম পেয়ে খুশি কৃষক। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঘাঘট নদীর কাজল ঢপচর পরিত্যক্ত বালুময় এই জমিগুলো এখন ভরে উঠেছে সোনালী রঙের গম খেতে। কৃষি বিভাগের উদ্যোগে এবার এখানে বিঘার পর বিঘা জমিতে হয়েছে গমের চাষ। শুধু কাজল ঢোপচরেই নয়, জেলার অন্যান্য উপজেলাগুলোতেও এবার জমিতে ব্যাপক গম চাষ হয়েছে। মাঠ থেকে গম কাটতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ধানের তুলনায় কম খরচে অধিক ভালো ফলন ও গম চাষে সার, সেচ সহ অন্যান্য খরচ কম হওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সার্বিক সহায়তায় ভালো ফলন পাওয়ায় আশাবাদী হয়ে উঠেছে কৃষকরা। এতে করে জেলায় আবারও গম চাষের নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। ইনশাল্লাহ আমরা এবার যে ফলন পাচ্ছি তাতে আমরা আর গম ছাড়বো না। এর থেকে একটু খরচ কম, ফলন তো আমরা বেশি পাই, এতে আমরা খুশি। খুব ফলন তো খুব ভালো হয়েছে। ফলন অত্যন্ত ভালো, মোটামুটি ভালো, রোগ বালাই কম, সব দিক দিয়ে ভালো, কৃষক আনন্দ। দেশে গমের ব্যাপক চাহিদা থাকায় আমদানির উপর নির্ভরতা কমানো এবং জেলার বিস্তীর্ণ অনাবাদি জমি কাজে লাগাতেই এমন উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। গম চাষে আগ্রহী করতে কৃষকদের দেয়া হচ্ছে বিনামূল্যে বীজ, সার সহ অন্য সুবিধা। আর খরচটা অনেক কম, এখানে শুধু সেচ আর ওষুধ দেওয়া লাগছে, তাদের বীজ সার তো আমরাই সরবরাহ করছি। কৃষক অনেক খুশি এবং আগামী দিনে আমি আশা করি এখানে আরও ব্যাপক আকারে গম চাষ করা সম্ভব হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে আমরা যারা মাঠ পর্যায়ে আছি সকলেই আমরা গম চাষের জন্য এবং পরামর্শ
এ বিষয়ে যে পরামর্শ প্রদান সেটা আমরা অব্যাহত রেখেছি। চরাঞ্চলের অনাবাদি জমি কাজে লাগিয়ে গম চাষে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। এতে যেমন বাড়ছে অতিরিক্ত ফসল উৎপাদন, তেমনই বাড়ছে কৃষকদের আয়। চলতি মৌসুমে ৩,২৭৮ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। নওগাঁর আমবাগানগুলোতে এবার রেকর্ড পরিমাণ মুকুল এলেও বৈরী আবহাওয়া ও ছত্রাকের আক্রমণে গুটি ঝরে পড়ছে। এতে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। এই সুযোগে জেলার মানহীন বালাইনাশক কোম্পানির দৌরাত্ম্য বেড়েছে, যার ফলে প্রতারিত হচ্ছেন বাগান মালিকরা। মানহীন কোম্পানির কীটনাশক ব্যবহার না করে কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান কর্মকর্তাদের। এবার রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁর আমবাগানগুলোতে এবার ছিল মুকুলের উপচে পড়া সমারোহ, কিন্তু তাপমাত্রার অস্বাভাবিক তারতম্য আর ছত্রাকের আক্রমণে গাছ থেকে ঝরে পড়ছে অপরিপক্ক গুটি। কিছু বাগানে নিবিড় পরিচর্যার মাধ্যমে ফলন টিকিয়ে রাখা সম্ভব হলেও বেশিরভাগ বাগানেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আম না আসায় হতাশায় পড়েছেন বাগান মালিকরা। তবে দীর্ঘ প্রতীক্ষার পর চলতি সপ্তাহের বৃষ্টি বাগানগুলোতে নতুন প্রাণের সঞ্চার করেছে। গাছের গুটি ধরে রাখতে চাষিরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দফায় দফায় প্রয়োগ করছেন বিভিন্ন বালাইনাশক। অভিযোগ উঠেছে এই সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ী ও মানহীন বালাইনাশক কোম্পানির দৌরাত্ম্য বেড়েছে। চাষিরা বলছেন বারবার কীটনাশক ব্যবহার করেও সুফল মিলছে না, উল্টো বাড়ছে উৎপাদন খরচ। আমাদের বাগানগুলোতে আসলে শিলাবৃষ্টি হয়নি, আর এই যে বৃষ্টিটা হয়েছে এটা কিন্তু আমাদের বাগানের জন্য খুব জরুরি ছিল। মুকুল কিছু নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার পরেও বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ভালো হয়েছে। আমাদের আম বাজার ব্যবস্থাপনাটা খুব জরুরি দরকার। আমের গুটি দেখেই বাগানগুলোতে শুরু হয়েছে পাইকার ও ব্যাপারীদের আনাগোনা, চলছে দরদাম। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজার দর ভালো পেলে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব। বাগানে ফলন ধরে রাখতে তাদের পরামর্শ নিয়ে বালাইনাশক প্রয়োগ করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বালাইনাশক ভেজাল কীটনাশকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সময়ে সময়ে বিধি মোতাবেক আমরা এইগুলো কালেকশন করে এটা ঢাকাতে পাঠাই আর কি। যারা এগুলোর নিম্নমানের বালাইনাশক ইউজ করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। গত বছর জেলা থেকে 1100 মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল। গুণগত মান বজায় রাখতে পারলে এবার 1500 মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাড়িফোর, কাটিমন, নাগফজলি, আম্রপলি এমন অন্তত 23 জাতের সুস্বাদু আম বাণিজ্যিকভাবে চাষাবাদ করছেন বরেন্দ্র অঞ্চলের বাগানগুলোতে। জেলা কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলায় 31,000 হেক্টর জমির বাগান থেকে 4,30,000 মেট্রিক টন আম পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নওগাঁর নিয়ামতপুর ধানসুড়া আম বাগান থেকে এমআর রকি, সময় সংবাদ। প্রতি বছর বিপুল সংখ্যক পাখি শিকার হুমকিতে ফেলেছে দেশের জীববৈচিত্র্যকে। পরিবেশবিদরা বলছেন শাবকখোলের মতো নানা প্রজাতির পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিবেশের ভারসাম্য রক্ষায়, কিন্তু প্রতি বছরেই নিধন হচ্ছে হাজার হাজার পাখি। সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়ায় 7 বস্তা পরিযায়ী শাবকখোল পাখি শিকারকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে প্রাণী সংরক্ষণ ও পরিবেশ নিরাপত্তার বিষয়টি। মুন্সিগঞ্জ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বলকে সঙ্গে নিয়ে তাসতিয়া নিশাদ মেমের প্রতিবেদন। ঠিক থাকে নষ্ট গত 26শে মার্চ মুন্সিগঞ্জের গজারিয়ায় 7 বস্তা পরিযায়ী শামুকখোল পাখি শিকার করেন 6 জন সাবেক সেনা কর্মকর্তা। ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে গজারিয়ায় যান তারা। এরপর ট্রলারে করে মেঘনা নদীতে দিনব্যাপী শিকার করেন পাখি। খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা অবরুদ্ধ করে রাখেন তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। পরে জব্দ করা হয় পাখি শিকারে ব্যবহার করা 3টি শটগান, 1টি এয়ারগান ও 63 রাউন্ড গুলি। যে ট্রলার ব্যবহার করছে এর দোষ লাভ কি? এই তো টাকার জন্যই গেছে, এর তো আর কোনো দোষ নাই, এই তো পেটের দায়ে। যারা করে এটা একটা চক্রই আছে, ওরা এই পাখি সাপ্লাই দেয়। আইনের লোক হয়ে কেন এই বেআইনি কাজটা করলো? প্রশাসন আরো তৎপর হওয়া উচিত ছিল। আমরা দেখছি বস্তা বন্দি বা ফেলে রাখছে পাখিগুলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এর অধীনে জড়িত 6 জনকে জরিমানা করা হয়েছে। আর বন অধিদপ্তর বলছে, জনবল সীমিত হওয়া সত্ত্বেও সচেতনভাবে যারা এ অপরাধ করছেন তাদের পরিচয় প্রকাশে কাজ করছে তারা। গোপনে আমরা খোঁজখবর নিচ্ছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা যেগুলো আছে তাদেরকে আমি বলেছি, যদি এরকম কোনো বিষয় তাদের দৃষ্টিগোচর হয় অবশ্যই যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। এই অপরাধ যারা করছে এরা সচেতন লোক ছিল, এরা অপরাধ যে করতে সেটা জানছে,
সুতরাং এদের তথ্য আমরা উদ্ধার করব সবাই মিলে, কোরিয়া জাতির কাছে ওদের উন্মোচন করতে হবে যে এরা আসলেই উদ্দেশ্য প্রণোদিত অপরাধী। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এসব পাখি নিধনের কারণে শস্য উৎপাদন কমছে, ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য আর ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। এদের আহারের জিনিস হচ্ছে শামুক, ঝিনুক সহ আরও ক্ষতিকারক পোকামাকড়। তো এখন এতগুলো পাখিকে যে মেরে ফেলেছে, যে এলাকার কৃষি জমিতে বা জলাশয়েরা খাওয়া দাওয়া করতো বা শিকার করে বেড়াতো, এখন সেই এলাকার কৃষি জমির ওপর এটা একটা ব্যাপক বিরূপ প্রভাব পড়বে। যেখানে দেখবেন আগে ধান বা শস্য উৎপাদন হতো যেই পরিমাণের, এই বছরে এই পাখিগুলো না থাকার কারণে ওই এলাকার ধান বা বিভিন্ন শস্য উৎপাদন কিছুটা অংশে কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন আইনের পাশাপাশি পাখি শিকার রোধে প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি, একই সাথে প্রয়োজন পাখিদের অভয়ারণ্য গড়ে তোলা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ। দেশের বাইরের খবর। কোনো ধরনের সমঝোতা ছাড়াই আগামী 2-3 সপ্তাহের মধ্যেই ইরান বিরুদ্ধে যুদ্ধ বন্ধে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান যুদ্ধবিরতি নয় বরং যুদ্ধের সমাপ্তি চায় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ হলেও যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানান তিনি। এরই মধ্যে গুগল, মাইক্রোসফট, অ্যাপল সহ 18টি মার্কিন কোম্পানিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। অন্যদিকে ইরানের শিয়া মসজিদে মার্কিন ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত আছে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের জনজান শহরের একটি শিয়া মসজিদে মার্কিন ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। প্রার্থনার হল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে তেহরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানের বোমার আঘাতে আবাসিক ভবনসহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। হাইফাই ইরানের ক্ষেপণাস্ত্রের শঙ্কায় বেজে ওঠা সাইরেনের শব্দে দিকবিদিক ছুটতে দেখা যায় ইসরায়েলিদের। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তালিকায় রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা ও বোয়িং। ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী নয়, বরং যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে চায় বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত উইটকফের সঙ্গে আলোচনা হয়েছে, তবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। একই সঙ্গে তিনি জানান, ওয়াশিংটনের প্রতি তেহরানের বিন্দুমাত্র ভরসা নেই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা পেলেই কেবল ইরান যুদ্ধ বন্ধ করবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সক্ষমতা শেষ করে দিয়েছে, তাই এই অঞ্চলে তাদের আর বেশি দিন থাকার প্রয়োজন হবে না। এরপরই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আগামী 2-3 সপ্তাহের মধ্যেই কোনো ধরনের চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, তেহরানের কাছে এখন আর কোনো পারমাণবিক অস্ত্র নেই। আমরা একটি শাসন ব্যবস্থা উৎখাত করেছি, তারপর আমরা দ্বিতীয় শাসন ব্যবস্থাও উৎখাত করেছি। এখন আমাদের সঙ্গে ইরানের এমন একদল মানুষের যোগাযোগ রয়েছে যারা অনেক বেশি যুক্তিসঙ্গত, আমি মনে করি অনেক কম চরমপন্থী। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, আগামী দিনগুলো যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে। সমঝোতায় রাজি না হলে তেহরানে বোমাবর্ষণ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান বুদ্ধিমান হলে সমঝোতা চুক্তি করবে। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো অবস্থাতেই পিছপা হবেন না। ইরানের নতুন প্রশাসনের এখন পর্যন্ত এটুকু বুঝে নেওয়া উচিত, নতুন প্রশাসনের আগের চেয়ে বেশি বিচক্ষণ হওয়া উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি করতে প্রস্তুত, তিনি ইচ্ছুক এবং চুক্তির শর্তগুলো তাদের জানা আছে। যদি ইরান ইচ্ছুক না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সমর দফতর আরো কঠোরভাবে অভিযান চালিয়ে যাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এখনও ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা ইরানের রয়েছে, তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি নয় বলে দাবি করেন তিনি। ইরানের আঞ্চলিক মিত্ররা আর ইসরায়েলের জন্য অস্তিত্ব রক্ষার হুমকি নয় বলেও জানান তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ফিলিস্তিন স্টাইলে লেবানন দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। এক বিবৃতিতে তিনি জানান, বাস্তুচ্যুত লেবাননের বাসিন্দাদের তাদের নিজ গ্রামে ফিরতে বাধা দেওয়া হবে এবং গাজার মতো জাতিগত নিধন ও ধ্বংসযজ্ঞের একটি মডেল প্রয়োগ করা হবে।
ইরান যুদ্ধের আড়ালে লেবাননকে আরেক গাজায় পরিণত করার ধূর্ত পরিকল্পনা করছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবারও লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামী সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। লেবাননের নাবাতির জেপচিত ও কাফরা শহরে এই হামলা চালানো হয়। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের সাফেদ শহরের অদূরে অবস্থিত বেরিয়া ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র সংঘাতের শঙ্কায় দেশটির দক্ষিণাঞ্চল থেকে সরে গেছে লেবাননের সেনা সদস্যরা। ফিলিস্তিনের মতো করে লেবানন দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। বলেন, যুদ্ধ শেষ হলেও লেবাননের দক্ষিণে লিতানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ রাখবে ইসরায়েল। আরও হুঁশিয়ারি দেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত 6 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে না। সিরিয়া এবং গাজায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে, লেবাননেও তাই নেওয়া হবে। আইডিএফ শত্রু এলাকার ভেতর থেকে বাসিন্দা ও কমিউনিটিগুলোকে রক্ষা করবে। আমরা উত্তরাঞ্চলের জনগণকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা ঠিক তাই করব। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইন্দোনেশিয়ার 2টি শান্তিরক্ষী বাহিনীর গাড়ির হামলার ঘটনার দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন হিজবুল্লাহকে দায়ী করেছেন এই হামলার জন্য। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদদের জাতীয় দল থেকে বাদ পড়া দুঃখজনক, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, 2018 সালে একজন তারকা ক্রিকেটার বিএনপি থেকে জাতীয় নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু পরে তিনি আওয়ামী লীগ থেকে অংশ নিতে বাধ্য হন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালামের মতে, সাকিব, মাশরাফির মতো প্রতিভাবানদের নষ্ট করেছে ফ্যাসিস্ট সরকার। এদিকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব ক্লাবকে নিয়ে খেলার সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে সাম্য, সৌহার্দ্য, শিষ্টাচারের বার্তা। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণে দাঁড়ায়। এই উদ্যোগ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক নিজেই হয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ক্রিকেট দলের সাবেক 2 অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকেও সে তিক্ততা পেতে হয়েছে। সাকিব দেশ থেকে একরকম নির্বাসিত, মাশরাফিকেও থাকতে হচ্ছে আড়ালে। আর এমন পরিস্থিতির জন্য ফ্যাসিস্ট সরকারের দায় দেখেন বক্তারা। সাকিব আর মাশরাফিকে তারা দলীয়করণ করতে যে তাদের যে খেলাধুলার যে একটা প্রতিভা ছিল, সেই প্রতিভাটাকে গলা টিপে হত্যা করেছে। বলেছে যে সে নির্বাচন আমাদের দল থেকে করতে চায়। আমি তাকে বলেছিলাম যে দেখো, এমনিতে নিপীড়ন, নির্যাতন এই গভর্নমেন্ট করে, আর তুমি এত বড় একটা আন্তর্জাতিক মানের তুমি প্লেয়ার, তো তোমাকে তো হয়রানি করতে বলছে, আমি দরকার জেল খাটবো। সাবেক ক্যাপ্টেনের বর্তমান পরিস্থিতি বেশ অস্বস্তিতে ফেলেছে তাকে। তার ইচ্ছা বা সবকিছু ছিল, কিন্তু একজন ব্যক্তির পক্ষে তো রাষ্ট্রের হুমকি সামাল দেওয়া সম্ভব না। শুধু ব্যক্তি নয়, ক্লাবগুলোর ওপর থেকেও রাজনীতির কালো ছায়া সরিয়ে ফেলতে চান নীতি নির্ধারকরা। দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিশ্রুতি দিতে চাই। বিএনপির শীর্ষ নেতাদের এই প্রতিশ্রুতি বা মনোভাবের প্রতিফলন দেখা গেলে সত্যিই বদলে যাবে দেশের ক্রীড়াঙ্গনের চেহারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ফিফা প্রীতি ম্যাচে জাম্বিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে বিশ্বকাপের আগে এটি শেষ ম্যাচ লিওনেল মেসির। লো বোম্বোনেয়ার ম্যাচে শুরু থেকে আগ্রাসী হয়ে খেলে আর্জেন্টিনা। 4 মিনিটে আলভারেজের গোলে লিড নেয় আলবিসেলেস্তে। শুরুর একাদশে ফেরা মেসি ম্যাজিকে 41 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। আন্তর্জাতিক ফুটবলে এটি আর্জেন্টাইন মহাতারকার 116তম গোল। 50 মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন থিয়াগো আলমাদা। 67 মিনিটে ব্যবধান 4-0 করে তারা। তবে এবার গোলে অবদান ছিল জাম্পিয়ার। বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ডমিনিক চান্ডা। জয় নিশ্চিত জেলেও কামিনি আলবিসেলেস্তেদের গোলের ক্ষুধা যোগ করা সময়ে আর্জেন্টিনাকে 5-0 গোলে এগিয়ে দেন বার্কো। তাকে বলের যোগ দেন নিকো গনসালেস। আন্তর্জাতিক ফুটবলে এটাই প্রথম গোল বার্কোর, আর তাতেই 5-0 গোলের বড় জয়ের উল্লাসে বাতে আর্জেন্টিনা।
বিশ্বকাপের আগে শেষ হোম ম্যাচে বিশেষ আয়োজনে স্মরণীয় করে রাখে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ ধারণ করে বিএনপি বাস্তবায়ন আদেশকে প্রতারণার দলিল আখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীর, বিশেষ কমিটি করার প্রস্তাব, গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান বিরোধীদের। সরগরম স্থানীয় সরকার নির্বাচনের মাঠ, ভোটের উপযোগী ৪,৫০০ প্রতিষ্ঠান, প্রতীকের সিদ্ধান্ত সংসদে, ইসির প্রস্তুতি, নির্দলীয় ভোটে কমবে সহিংসতা, মত বিশ্লেষকের। একটা করে বেডে 5টা করে বাচ্চা। আমাদেরকে আইসিইউ লিখে দেন, ওনারা আইসিইউ লিখে দেয়নি। একদম খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছে থাকতেও পারে নাও থাকতে। দ্রুত ছড়াচ্ছে হাম, বাড়ছে আতঙ্ক। গেল 2 মাসে রাজশাহী মেডিকেলে 32 শিশুর মৃত্যু, 60%ই 6 মাস বয়সী। আইসিইউতে শয্যা সংকট, ধারণ ক্ষমতার 5 গুণের বেশি রোগী ভর্তি। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।